হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মা। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি মেসোপটেমীয় সভ্যতা নিয়ে। এর আগে আমি হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করেছি। তো আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি মেসোপটেমীয় সভ্যতা নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক মেসোপটেমীয় সভ্যতা নিয়ে আমরা কি জানতে পারি। প্রথমে আমি মেসোপটেমীয় সভ্যতার ভৌগোলিক অঞ্চল সম্পর্কে কিছু বলবো। তো ভৌগোলিক অঞ্চল সম্পর্কে বলতে গেলে বলি, বর্তমানে ইরাক অঞ্চলেই খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দে মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। ৩য় সহস্রাব্দ মানে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। বর্তমান যার নাম ইরাক, সেটাই ছিল তখনকার মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া শব্দটি একটি গ্রিক শব্দবন্ধ থেকে উদ্ভূত, যার অর্থ হল দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। একদিকে টাইগ্রিস ও অন্যদিকে ইউফ্রেটিস নদী দ্বারা এই অঞ্চলটি গড়ে উঠেছিল। বোধহয় এই কারণেই এই সভ্যতার নাম মেসোপটেমীয় সভ্যতা দেওয়া হয়েছিল। এই সভ্যতার উত্তর পূর্ব দিকে জাগ্রস পর্বত এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আরব মালভূমি। আধুনিক ভৌগোলিক পরিসীমা হিসেবে বলতে গেলে বলা যায় যে বর্তমান ইরাক, ইরানের কিছু এলাকা, সিরিয়া ও তুরস্কের কিছু অঞ্চল নিয়েই প্রাচীন মেসোপটেমীয় ভৌগোলিক সীমা গড়ে উঠেছিল। আলোচনার সুবিধার জন্য মেসোপটেমীয় সভ্যতা হিসাবে বর্ণনা করা হলেও এই অঞ্চলে বস্তুত একাধিক সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। যদি ধরে নেওয়া হয় একটি দেশ, অর্থাৎ মেসোপটেমিয়া একটি দেশ হিসেবে যদি ধরে নেওয়া হয়, এবং বলা যায় যে তখন সেই মেসোপটেমীয় দেশ বা মেসোপটেমীয় সভ্যতায় একাধিক সভ্যতা গড়ে উঠেছিল। অর্থাৎ যেমন আমাদের ভারত থেকে যদি বলা যায়, তো ভারতে প্রাচীন সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা, এবং হরপ্পা সভ্যতার পতনের পর বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল। তো এক ভারতের মধ্যে হরপ্পা সভ্যতা, তারপরে বৈদিক সভ্যতা, তারপরে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। তেমনি এক মেসোপটেমিয়ার মধ্যে বিভিন্ন সভ্যতা সংস্কৃতির বিকাশ ঘটেছিল, যেমন সুমেরীয়, আক্কাদীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় প্রভৃতি সভ্যতা এই অঞ্চলে গড়ে উঠেছিল। এই প্রত্যেকটি সভ্যতার ভাষা লিপির অভিন্নতার কারণে, অর্থাৎ ভাষা এবং লিপি এবং ভৌগোলিক অঞ্চলের ভিন্নতার কারণে এই সামগ্রিক অর্থাৎ প্রত্যেকটা সভ্যতা নিয়েই এই সভ্যতার নামকরণ করা হয়েছিল মেসোপটেমীয় সভ্যতা। একাধিক সভ্যতা এবং সংস্কৃতির বিকাশের কারণে এই অঞ্চলকে সভ্যতার জঠরভূমি বলা হয়। অর্থাৎ সভ্যতার মাতৃভূমি, বা এই বলা হয় যে মেসোপটেমিয়া সভ্যতা থেকেই প্রত্যেকটি সভ্যতা গড়ে উঠেছিল। জঠরভূমি শব্দের মানে এইটাই। একাধিক সংস্কৃতি ও সভ্যতার জন্মভূমি এই অঞ্চলের অবদান বিশ্ব ইতিহাসে অনস্বীকার্য। মেসোপটেমীয় অঞ্চলের কথা বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও পাওয়া যায়। এবার মেসোপটেমীয় সভ্যতার কিছু রাজনৈতিক কথা নিয়ে আলোচনা করা যাক। মেসোপটেমীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা এবং বন্ধনকে সুদূর করে তুলেছিল এই মেসোপটেমীয় সভ্যতায়। মেসোপটেমীয় সভ্যতায় রাজকীয় উদ্যোগেও খাল খনন করা হয়েছিল, এবং এই রাজকীয় উদ্যোগে খনন করা খালগুলি ছিল কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ, এবং ঠিক তেমনি জলপথে পরিবহন ব্যবস্থার দিক থেকেও এগুলি ছিল বিশেষ কার্যকারী। তো বলা যায় যে মেসোপটেমীয় সভ্যতায় জলপথে যাতায়াত করা হতো। টাইগ্রিস ইউফ্রেটিস অববাহিকায় সাধারণত
মার্চ এপ্রিল মাস নাগাদ বন্যার প্রকোপ ছিল বেশি। এই সময় রবি শস্যের ফসল তোলার সময়কাল এবং খারিফ শস্যের রোপণকাল চলে। দুই ক্ষেত্রেই বন্যার জল অসুবিধা সৃষ্টি করে, তাই বড় বড় জলধারা নির্মাণ করে তাতে বন্যার জল সংগ্রহ করে এরপরে গরমের সময় তা ব্যবহার করা হতো। এই সময় ছিল উষ্ণ প্রকৃতি। ছাগল এবং ভেড়ার বিভিন্ন প্রজাতির উল্লেখ পাওয়া যায়, যার মধ্যে অনেকেই ছিল সংকর প্রজাতি। এগুলি একদিকে যেমন উৎকৃষ্ট মাংসের যোগান দিত, তেমনি পশমেরও সরবরাহ করত। মাংসের উৎপাদন বৃদ্ধি এবং উৎকৃষ্ট বাড়ানোর জন্য বিশেষ যত্ন নেওয়া হতো। ভেড়াদের বিশেষ ধরনের জব এবং দুধ খাওয়ানো হতো। দুধের যোগান দিতে ভেড়া এবং মাদি ছাগল উল্লেখযোগ্য ছিল। দুধের পাশাপাশি পনিরও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। অর্থাৎ মেসোপটেমিয়ান সভ্যতা, যেটা পৃথিবীর প্রাচীন সভ্যতা, সেখানে পনির উৎপন্ন করা হতো। বিভিন্ন রকমের ফল, যেগুলো আমরা এখনো দেখতে পাই, তো বিভিন্ন রকমের ফল উৎপন্ন করা হতো। জিরে, ধনে, সর্ষে, এই একাধিক ফসল উৎপন্ন করা হতো। মেসোপটেমিয়ান সভ্যতার মানুষ দুধের যোগান করতে জানতো এবং দুধ থেকে পনির তৈরি করার কৌশলও তাদের জানা ছিল। পরবর্তীকালে গবাদি পশু কিছুটা প্রতিপালন করা শুরু করেছিল, ফলে দুধ, মাখন ও পনিরের যোগান আরো বৃদ্ধি পায়। জেবুজাতীয় প্রাণীরও নিদর্শন পাওয়া যায়। প্রাগৈতিহাসিক আমলে শূকর প্রতিপালনের নিদর্শন পাওয়া গেলেও ক্রমশ সেমাইট গোষ্ঠীর মানুষের প্রভাবে শূকর প্রতিপালনের প্রতি আগ্রহ হ্রাস পেতে থাকে। খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দ নাগাদ ষাঁড় ও বলদের ব্যবহার শুরু হয় কৃষিক্ষেত্রে এবং পরিবহনের জন্য। অর্থাৎ কৃষিক্ষেত্রে যে লাঙল পদ্ধতি চলে, তো সেই ষাঁড় ও বলদ দিয়ে লাঙল দেওয়া হতো। খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দের আগে বুনো গাধা, সাধারণ গাধা এবং খচ্চর জাতীয় প্রাণীকে পরিবহনের কাজে ব্যবহার করা হতো। তবে খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দ থেকে ঘোড়ার ব্যবহার শুরু হয়। তো মেসোপটেমিয়া সভ্যতায় ২য় সহস্রাব্দ ২০০০ খ্রিস্টপূর্বাব্দে ঘোড়ার ব্যবহার শুরু হয়েছিল। নদী বিধৌত অঞ্চল হওয়ায় এখানে মাছের উৎপন্ন ছিল যথেষ্ট। জলা ও নিম্নভূমি অঞ্চলে বুনো হাঁস, অন্যান্য পাখির প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলি মেসোপটেমিয়ার মানুষের খাদ্য তালিকায় যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। মিষ্টি জাতীয় উপাদান হিসেবে মধুর ব্যবহার ছিল গুরুত্বপূর্ণ। এটা ছিল কৃষি পেশা, অর্থাৎ মানুষ কৃষি কাজ করে একটা জীবিকা নির্বাহ করত, পশুপালন করে একটা জীবিকা নির্বাহ করত। তো কৃষিকাজ এবং পশুপালন এই দুটো ছিল মেইন জীবিকা। তার পাশাপাশি আরো অন্যান্য জীবিকা ছিল, যেমন বলা চলে যে মদ্য নির্মাণ, মদ তৈরি করা এবং মদ বিক্রি করাও ছিল মেসোপটেমিয়ার একটি পেশা। তো এখানে মহিলাদের ভূমিকা একটু বেশি ছিল। তাদের উৎকৃষ্ট আঙুর, আপেল ও ডুমুর জাতীয় ফল এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যেত, উৎপন্ন হতো এবং এই ফলেই অতি উৎকৃষ্ট মদ উৎপন্ন করা হতো। এছাড়া শিরা থেকে প্রচুর পরিমাণে মদ তৈরি করা হতো। মদ উৎপাদন এবং বিক্রির প্রক্রিয়ায় নারীদের ভূমিকা ছিল অনেক বেশি। মেসোপটেমিয়ার কোনো প্রচলিত আখ্যান এই নারীর অংশগ্রহণের বিষয়টিকে সাধারণত প্রদান করার জন্য দৈবত্যের ব্যবহার করা হয়েছে। মদ শিল্পের অধিষ্ঠাত্রী রূপে এই দেবীর কল্পনা করা হয়েছে, যার নাম নিনকাসি। কোনো কোনো ঐতিহাসিক মনে করেছে যেহেতু মদ তৈরির জন্য উনুন এবং মৃৎপাত্র ব্যবহার করা হতো, ফলে তার রন্ধন শিল্পের সঙ্গে সংযুক্ত করার মানসিক প্রবণতা সম্ভবত এর জন্য দায়ী ছিল। রন্ধন শিল্পকে নারীর সঙ্গে একাত্ম করা হতো, তাই মদ নির্মাণ ও তার বিক্রির পেশায় নারী এক গুরুত্বপূর্ণ ভূমিকা অধিকার হয়ে ওঠে। মদ নির্মাণের পাশাপাশি খামি বা মদ ব্যবহার করে পাউরুটি নির্মাণও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ মদ তৈরির ক্ষেত্রে যে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই সম্পর্কে কিছু কিছু ঐতিহাসিক বলেছিল যে মদ তৈরি করতে যে রন্ধন প্রক্রিয়া, রান্না করার প্রক্রিয়া, সেই রন্ধন প্রক্রিয়া এবং তার সঙ্গে যে মৃৎপাত্র ব্যবহার করা হয়েছিল, এই রন্ধন প্রক্রিয়ার জন্য মদ উৎপাদনে নারীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাই এই নারীদের কথা বলা হয়েছে মদ উৎপাদনে। তো মদ উৎপাদন করা হতো। তাছাড়া ধাতু শিল্প ছিল গুরুত্বপূর্ণ। মেসোপটেমিয়ার ইতিহাসে এক ব্যতিক্রম নয়, ফলে একথা বলা বাহুল্য যে পেশা হিসেবে ধাতু শিল্পী বা কারিগরের পেশা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। মেসোপটেমিয়া অঞ্চলে যেভাবে তামা অর্থাৎ তাম্র আকরিক সহজলভ্য নয়, মূলত
আনাতোলিয়া ও কাস্পিয়ান হ্রদ অঞ্চল থেকে তা আমদানি করা হতো, অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতায় তামা আমদানি করা হতো। খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে নাগাদ তাম্র আকরিকের থেকে বিগলন পদ্ধতি প্রয়োগ করে তাম্র নিষ্কাশনের প্রকৌশল মেসোপটেমিয়ার কারিগররা অভ্যস্ত হয়ে ওঠে, অর্থাৎ তাম্র আকরিক তামাকে গলিয়ে তামা নিষ্কাশনের প্রাককৌশল মেসোপটেমিয়া সভ্যতায় দেখা দিয়েছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে থেকে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল মেসোপটেমিয়া। তামার সঙ্গে টিন ও দস্তা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো। এক্ষেত্রে একটি সংশয় জন্ম নেয় যে বিশুদ্ধ টিনের ব্যবহার এই প্রাচীন কালপর্বে দেখা যায়নি। সেক্ষেত্রে সংকর নির্মাণের টিনের কৃত্রিম প্রয়োগের বাস্তবতা নিয়ে কোনো গবেষক প্রশ্ন তুলেছেন। আধুনিক গবেষকরা মনে করেন যে ব্রোঞ্জ নির্মাণের ক্ষেত্রে টিনের সুচিন্তিত কৃত্রিম প্রয়োগ করা হয়নি, কারণ যে সমস্ত ব্রোঞ্জ নির্মিত বস্তুর নিদর্শন পাওয়া গেছে সেগুলি টিনের পরিমাণ কখনো 2 থেকে 4% বেশি পাওয়া যায়নি। এ থেকে অনুমান করা হয় যে তামা আকরিকের মধ্যে প্রাকৃতিক অশুদ্ধি হিসেবে যতটুকু টিন মিশে থাকে তামা বিগলনের সময় তাই মিশ্রিত হয়ে এই ব্রোঞ্জ তৈরি করা হতো। উড, লাগাস, উরুক প্রভৃতি অঞ্চল থেকে বহু ধরনের তামা ও ব্রোঞ্জ নির্মিত হাতিয়ার, পাত্র, মূর্তি ও অলঙ্কার আবিষ্কৃত হয়েছে। সোনা ও রূপার অলঙ্কারও পাওয়া গেছিল এই সভ্যতায়। তবে এই দুটি মূল্যবান ধাতু কোনোটিই এই অঞ্চলে প্রাকৃতিকভাবে লভ্য নয়। ককেশিয়া, ইরান ও আনাতোলিয়া দিলমুর বন্দরটি সম্ভবত অবস্থিত ছিল বাহরাইন অঞ্চলে। মাকান বন্দরটি ছিল বর্তমান ওমান অঞ্চলে। মেলিহ বন্দরটিকে গবেষণার নিম্ন সিন্ধু অঞ্চলে অবস্থিত বলে অনুমান করেন। এই 3 বন্দরের মাধ্যমে পারস্য উপসাগর, আরব ভূখণ্ড ও ভারতীয় উপমহাদেশের মধ্যে বাণিজ্য চক্র পরিচালিত হতো। এছাড়া নদীপথ ও খালপথে মেসোপটেমিয়া অভ্যন্তরে বাণিজ্য চলত। পশ্চিম দিকে প্যালেস্তাইন, ইজিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলে, এশিয়া মাইনর প্রভৃতি অঞ্চলের সঙ্গেও মেসোপটেমীয় বণিকদের বাণিজ্যিক লেনদেন ছিল। এরপর আসি মেসোপটেমিয়ার সমাজ ব্যবস্থা। প্রাচীন মেসোপটেমিয়ার সমাজে শ্রেণীবিন্যাস এবং বৈষম্য ছিল অস্তিত্বশীল। সমাজের সর্বোচ্চ স্তরে ছিলেন পুরোহিত এবং প্রশাসক। প্রাথমিকভাবে পুরোহিতরা রাজক্ষমতা পরিচালনা করত। ক্রমশ জাতি রাষ্ট্রের ধারণা শক্তিশালী হতে থাকলে রাজক্ষমতা পুরোহিতদের হাত থেকে চলে যায়। তবে সমাজে পুরোহিতরা সম্ভ্রমের আসন বহুদিন পর্যন্ত ধরে রেখেছিল। কৃষক ও শ্রমজীবীরা সমাজের নিম্ন স্তরে অবস্থান করতেন, আর বণিক সাধারণ ভূস্বামী এবং চিকিৎসকরা মোটামুটি মধ্যবিত্ত স্তরে অবস্থান করতেন। সমাজের নারীর স্থান খুব গৌরবময় না হলেও তারা অতি শোষিতও ছিল না। তাদের অর্থনৈতিক স্বাধীনতা স্বীকৃতি লাভ করেছিল। সম্পত্তির উপর তাদের অধিকারও স্বীকার করা হয়েছিল। ধর্মবিশ্বাস। এরপর মেসোপটেমিয়ার ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করা হোক। প্রাচীন মেসোপটেমিয়ার ধর্ম ছিল প্রকৃতি পূজক, বহু ঈশ্বরবাদ, অর্থাৎ প্রকৃতিকে পুজো করত এবং বহু ঈশ্বর মেসোপটেমিয়ার সভ্যতায় লক্ষ্য করা যায়। তবে বহু উপদেবতা এবং আঞ্চলিক বীরও পূজিত হতেন। সূর্যের পুজো এই ধর্মে এক গুরুত্বপূর্ণ রীতি ছিল। সূর্যের দেবতার নাম ছিল সামাস। উর্বরতা, সমৃদ্ধি, বাগান এবং প্রেমের দেবী ছিলেন ইনান্না। বন্যা ও বৃষ্টির দেবতা ছিলেন এনলিল। মেসোপটেমিয়া সভ্যতায় অধিবাসীদের জীবনে বন্যার গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। খুব স্বাভাবিকভাবে ধর্মীয় আধ্যাত্মিক জগৎও তার ছাপ থেকে গিয়েছে। তাই এনলিল ছিলেন মেসোপটেমিয়ার ধর্মীয় জগতের সবথেকে গুরুত্বপূর্ণ দেবতা। বিভিন্ন নগর রাষ্ট্রের নিজস্ব পুজো দেবতা অস্তিত্ব ছিল। প্রত্যেক নগর রাষ্ট্রে একটি প্রধান ধর্ম মন্দির নির্মাণ করা হতো। এই মন্দির জিগুরাট নামে পরিচিত। মেসোপটেমিয়ার ধর্মীয় কল্পকথার জগতে গিলগামেশের মহাকাব্য এবং মহাপ্লাবনের কাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকারী। মেসোপটেমিয়ার ইতিহাসে গিলগামেশ মহাকাব্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। 1853 সালে হুরমুজ রাসাসাম কিউনিফর্ম লিপিতে লিখিত এক কাদামাটির ফলক আবিষ্কার করেন, যাতে এই মহাকাব্যটি লিখিত ছিল। 1870-এর দশকে জন স্মিথ কর্তৃক এর অনুবাদ ও টিকাভাষ্য
প্রকাশিত হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 2100 অর্থাৎ 2100 অব্দ নাগাদ এই মহাকাব্যটি রচিত হয়। এই মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র উরুক নগর রাষ্ট্রের শাসক গিলগামেশ এবং অর্থাৎ উরুক নামে একটি রাষ্ট্র ছিল এবং সেই রাষ্ট্রের শাসক ছিলেন গিলগামেশ এবং এনকিডু সম্পর্কে এই মহাকাব্যের বলা হয়েছে। এই মহাকাব্যের শাসকের স্বৈরাচারী মানসিকতার চিত্র অঙ্কিত হয়েছে। মহাপ্লাবনের কথা এতে উল্লেখিত হয়েছে। উরুক নগরের বর্ণনা এই মহাকাব্য থেকে জানা যায়। এই মহাকাব্যের নাটকীয়তা থেকে জনপ্রিয়তা দান করেছেন পৃথিবীর একাধিক ভাষার এক অনুবাদ করা হয়েছে এই মহাকাব্যের। এছাড়া মহাপ্লাবন ছিল পৃথিবীর বিভিন্ন দেশে একাধিক প্রাচীন সভ্যতার বিশ্বাসের অস্তিত্ব দেখা যায়। মানুষের সভ্যতা একসময় এক বিধ্বংসী বন্যার সম্মুখীন হয়েছে। এর ফলে পৃথিবীর অধিকাংশ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। খুব সামান্য কিছু দৈব আশীর্বাদ পুষ্ট মানুষ এই বিধ্বংসী বন্যাকে জয় করতে সক্ষম হয়। কোনো দৈব শক্তি সম্পন্ন মানুষের পরামর্শে এই সুকৌশল নৌকা নির্মাণ করা করে তার সাহায্যে এই আশীর্বাদ পুষ্ট মানুষগুলো নতুন করে সভ্যতা সংস্কৃতি রচনা করেন। এই বিশ্বাসের ভিত্তি কি ছিল তা নিয়ে গবেষকদের মধ্যে বিশেষ মতপার্থক্য বর্তমান। একাধিক সংস্কৃতিতে এই একই বিশ্বাসের প্রতিফলন দেখা। এক কথায় অনুমান করা যায় যে সম্ভবত কোনো বিধ্বংসী বন্যার দ্বারা একটি বড় ভূখণ্ডের অংশ কবলিত হয়েছিল এই মহাকাব্যে। এই মহাকাব্য দুটি সম্পর্কে আমি আর বেশি বিস্তারিত আলোচনা করছি না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে। তো মেসোপটেমিয়া দুটি মহাকাব্য ছিল, একটা ছিল গিলগামেশ। তো আমার আলোচনা এখানেই শেষ। দেখা